শাসক দলের সঙ্গে বিভিন্ন মিছিলগুলোতে, সভাগুলোতে প্রচুর টলিউডের অভিনেতা অভিনেত্রীদের দেখা যায়। আজকে যদি আমি হাঁটিও গিয়ে সঙ্গে কাউকে সমর্থন জানাই, আমার অভিনয় স্কিলের কোনো, আমি অভিনয়টাই করি। এবার বাকিরা যারা যাচ্ছে তাদের নিশ্চয়ই কোনো কোন ধাক্কাটা তোমায় চেঞ্জ করলো? প্রেমের ধাক্কাটা আমি ফার্স্টে দোষ করেছিলাম, যেখানে দোষী আমি। ধাক্কাটা আমার খাওয়া উচিতই ছিল। এই প্রেম যে সুখের নামে শুধু দুঃখ দিতে জানে। প্রথম ক্রাশ, যে ক্রাশটাকে এখনো বলা হয়ে ওঠেনি, সে তোমার ক্রাশই আছে, কিন্তু বন্ধু আছে। কত ভালোবেসেছি। হ্যান্ডসাম রোমান্টিক হিরো, তার সঙ্গে দুর্দান্ত একজন প্রেমিক, এর বাইরে মজার মানুষ। এর বাইরে কি কতটা, সবটা জানার জন্যই আজকের এই আড্ডা। এবং বলা যেতে পারে একদম শুটিং ফ্লোরের বাইরে একটা অন্যরকম মেজাজে আজকে পাওয়া গেল সায়নকে। যে পরিচয়গুলো দিলাম, এর পরিচয়গুলোর বাইরে যদি প্রথম প্রশ্নটাই এইটা করি যে কে সায়ন? সকলকে ফার্স্টে নমস্কার, আশা করছি সবাই ভালো আছে। এই ইন্ডাস্ট্রিতে আসার আগে সায়ন বলতে গেলে স্পয়েলড একটা ছেলে ছিল। স্পয়েল ইন দ্য সেন্স যে বাড়ির বড় ছেলে, আর প্রচন্ড আদরে আবদারে মানুষ। এবার সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যেটা হয়, এত আদর পাওয়ার ক্ষেত্রে মানুষের মস্তিষ্ক তো ঠিক থাকে না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অনেক রকম যাই মনে হতো, মানে ইম্পালসিভ ছিলাম প্রচন্ড। মানে যেটা আমার দরকার সেটা আমার দরকার। আর দাদু ঠাকুর, আমার জয়েন্ট ফ্যামিলি, কাকা পিসিরা খুব আদরে মানুষ করেছে। ইনফ্যাক্ট আমি মামার বাড়ি বাবার বাড়ি দুদিক থেকেই একমাত্র সন্তান। আর আমাদের এই ভারতীয় সমাজে ছেলেদের তো একটা বিশাল, জানি না কি কারণে, বাট বাড়ির বড় ছেলে মানে একটা খুব লুক আপ টু জিনিস। সেটা প্রথম জীবনে বলতে গেলে ছিলাম না। কিন্তু হ্যাঁ, যেটা ছিলাম সেটা হচ্ছে আমি খেলার সাথে প্রচন্ডভাবে যুক্ত ছিলাম। জীবনের অনেকটা বছর খেলার সাথে কাটিয়েছি। ক্রিকেট আমি প্রায় 16 বছর খেলেছি। তারপর যেটা হয় আর কি, বাঙালি বাড়ির ছেলে, পড়াশোনা আছে, বাবা খুব আগেনস্টে ছিল খেলার। আমি বম্বে থেকে ফিরে আসি খেলে, তখন জন্ডিস হয়, আর সেটা বোর্ডসের আগে, আমার আইএসসির আগে। তো বাবা একেবারেই চাননি যে আমি খেলাটাকে এগোই। তা আমিও সেই সময় বাবার কথা শুনে খেলাটা ছাড়ি। কিন্তু সেই খেলা ছাড়ার পর থেকে একটা অদ্ভুত একাকিত্বতা জন্মেছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি তো কি করেছিলাম, কলেজ টিম থেকে আবার ফুটবলটা শুরু করি। মানে আমার যে কোনো খেলা, মানে এটা আমার কাছে হয়তো ন্যাচারাল। তুমি যদি আমায় কোনো খেলা দাও, আমি খেলাটা সবার আগে গ্রাস্প করে নিই, সেটা আমি জানি বা না জানি। সেখান থেকে ফুটবলের থেকে দুবার পায়ের সার্জারি। বাবা মায়ের স্বপ্ন ছিল ছেলে এমবিএ করবে। এবার আমি নিজে এতটাই দিগ্ভ্রষ্ট ছিলাম, আমি যে জন্য জীবনের অনেক জায়গা ছুঁয়ে এসেছি, মানে স্পিয়ার্স ছুঁয়ে এসেছি। আমি নিজে একজন এমবিএ গ্রাজুয়েট, চাকরি করেছি। তার আগে আমি ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করেছি। আমি সারা জীবন, এটা আমি অনেক আগেও একবার ইন্টারভিউতে বলেছিলাম যে আমি এমন একজন ছেলে যে হয়তো জানতো না কি করতে হবে জীবনে। মানে জীবনের অর্থই বা কি, জীবনের মানি বা কি, জীবনের কাজটাই বা কি, সেটা আমার কাছে খুবই ধোঁয়াশে ছিল। আর আমি কোনোদিনও পাইনি কাউকে যে আমাকে সেভাবে গাইডও করেছে, গাইডেন্স হিসেবে কিছু পাইনি। এবার একটা আনগাইডেড ছেলে সারাউন্ডেড বাই লাভ যেটা হয়, আমি সেইভাবেই এগোই। বলবো না যে বিশাল কোনো ভুলভাল কাজ করেছি, কিন্তু আমার চোখে দাঁড়িয়ে অনেক ভুল করেছিল। সেই ভুলগুলো করতে করতে জীবনের গতিতে যখন এগোই, এমবিএ করি, চাকরি পাই, বাড়িতে সবাই খুব খুশি হয়েছিল, যেমন আমাদের বাড়িতে হয় ইউজুয়ালি। একটা ভালো স্যালারি ড্র করছি। জীবনে পড়াশোনা, চাকরি সূত্রে ভারতবর্ষের অনেকটাই ঘোরা, অনেক জায়গায় থাকা, অনেক রকম মানুষের সাথে পরিচয়। সেখান থেকেই হয়তো এই সায়নের স্কাল্পটিংটা শুরু হয়। আর একটা জিনিস, এই সায়ন কখনো একা থাকেনি। মানে যৌথ পরিবারে বড়, সারাক্ষণ সবাই আমাকে ডাকছে বা বন্ধু বান্ধবের মাঝে, সেই জন্য না নিজেকে চিনতে অনেকটা সময় নিয়ে ফেলেছিলাম। বুঝিও নি যে নিজেকে চেনাটা কতটা গুরুত্বপূর্ণ। তো সেইখানে দাঁড়িয়ে যখন শহর ছেড়ে বেরোই, নিজের একটা জীবন তৈরি করি, একদম অচেনা শহরে যাই, যেখানে সত্যি আমার জানা কেউ ছিল না। মানে আমি যখন বিশাখাপট্টনামে, I literally did not have a single person যাকে আমি জানতাম। ভাষা জানতাম না, কালচার জানতাম না। And my job was so that I had to meet people. লোকজনের সাথে আলাপ করতে হয়েছে, লোকজনের সাথে কথা বলতে হয়েছে। আমাকে আমার পুরো ব্যবসা, মানে যেটা আমার যে ডিভিশনটা ছিল, সেটা আমাকে পুরো সেট আপ করতে হয়েছে। এই একাকিত্বর এই ছোঁয়াটা এক মানুষের, যখন আমার আশেপাশ থেকে, সারাউন্ডিং থেকে মানুষ চলে যায়, তখন একটা ফুটে। আর দ্বিতীয়ত, আমি যখন এমবিএ এর জন্য কার্জাতে ছিলাম, প্রকৃতি মানুষকে কি করে পরিবর্তন করে সেটার মধ্যে জলজান্ত উদাহরণ আমি। শহরে বড় তো কোনোদিন প্রকৃতির সেরকম ছোঁয়াও পাইনি। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কার্জাত নামক এই যে গ্রামটি মহারাষ্ট্রায়,
অদ্ভুত সুন্দর একটা গ্রাম। আর এটা আমি সবাইকে বলবো, আপনারা যদি মনসুন মানে বর্ষাকালে পারেন দয়া করে কার্জাত ঘুরে আসুন। মহারাষ্ট্রের মতো সুন্দর 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 একটা রাজ্য বর্ষায় আপনারা আর কোনো রাজ্যে পাবেন না। আমি তো অনেক রাজ্যে বৃষ্টি দেখেছি, মানে ইট ইজ মেসমারাইজিং। প্রকৃতির মাঝে থাকলে চিন্তাধারা, অনেক কিছু মানে মানসিকতার অনেক আবির্ভাব হয়, যেগুলো হয়তো এই কংক্রিট জঙ্গলের মাঝে আমরা পাই না। এটা কোনো দার্শনিক কথা না, এটা যতক্ষণ আপনি অনুভূতি করবেন আপনারা ততক্ষণ আপনাদের বোঝাতে পারবো না। সেই জন্য সবসময় দেখবে পাহাড়ে গেলে বা বিচে গেলে একটা অন্য ভাইব পাওয়া যায় লোকেদের থেকে, যেটা কিন্তু খুব কমার্শিয়াল নয়। ভালো মানুষ হতে গেলে প্রকৃতির কাছে থাকাটা খুব দরকার। আমি যদিও নিজে পাহাড় খুব পছন্দ করি, আমার ফার্স্ট ডেস্টিনেশন সবসময় পাহাড়। আমি বছর অন্তত একবার চেষ্টা করি পাহাড় যাওয়ার। পাহাড়ে গেলে যেমন আমি সোলো ট্রিপ খুবই করি, পাইন গাছ, পাহাড় আর আমি। আর আমার একটা খুব নোশন আছে, মানে আমি যখন পাহাড়ে একা যাই, আমি প্রথমেই যেখানে থাকি আমি সেখানে গিয়ে আগে সারেন্ডার করি, রুমটাকে সারেন্ডার করি। আমি বেরিয়ে আশেপাশের গাছ টাছ যা আছে তাদের বলে আমি এসেছি আপনার জায়গায়, আমি রয়েছি, আমাকে দয়া করে আপন করে নেবেন। আমি এমন কিছু করবো যাতে অসম্মান আমি করি, কারণ আমার মনে হয় এনার্জি তো সব জায়গায়, আমার এনার্জিকে তাদের এনার্জির সাথে ম্যাচ খাওয়াতে হবে, তবেই তারা আমাকে গ্রহণ করবে। আমার যদি কোনো চাহিদা থাকে তারা সেটা মেটা, আমার কোনো কোয়েশ্চেন থাকে সেই আনসারটা আমি তাদের কাছে গিয়ে পাই। আমি দুহাত খুলে নর্মালি একদম দুহাত খুলে তাদের কাছে যাই, আমি দুহাত খুলেই তাদের সাথে কথা বলি, যে আমার মনের ভেতরে যা চলছে অনেক দ্বন্দ্ব দ্বিধা আছে সেগুলো আমি তাদের কাছে উদযাপন করি বা তাদের বলি। তারা তাদের মতো করেই আমাকে রিপ্লাই ব্যাক করে, সেটা তো আমি শুধু বুঝি। আমি হাউ হাউ করে পাহাড়ে গিয়ে কেঁদেছি, একবার নয় বহুবার, কিছু কিছু স্পটে গিয়ে। মানে আমার কিন্তু কোনো কষ্ট ছিল না, আমি গেছি একটা জায়গায় ঘুরতে, কিন্তু হঠাৎ একটা ভিশন দেখে আমার না কেমন ভেতরের একটা কষ্ট থেকে, এটা নাগাল্যান্ডে হয়েছে, এটা হিমাচলে হয়েছে, এই জন্য হিমাচল আমি প্রতি বছর একবার যাই ফিরে যেতে। ইটস বিউটিফুল। আমি স্পেসিফিক্যালি মণিকরণের কাছে যে গুরুদ্বারাটা আছে, গুরুদ্বারা এখন তো পুরো ভেঙে গেছে ফ্লাশ ফ্লাডে। ওই মণিকরণের ওই গুরুদ্বারার সামনে যে ব্রিজটা আছে, কখনো ওখানে যাবেন, দাঁড়াবেন, আপনারা যারা গেছেন তারা জানেন, পেছনে গুরুদ্বারার চ্যান্টিং চলছে, সামনে হিমালয়, সরস্বতী ওই বয়ে যাচ্ছে। আমি মানে, আর এই কান্না কিন্তু আমার ন্যাচারাল কান্না নয়, এই কান্না কোথা থেকে, নিশ্চয়ই আমার শরীরে কোনো একটা জায়গা থেকে, কোনো একটা কোর খারাপ লাগা থেকে বা কোনো একটা কোর, ওটা হয়তো সারেন্ডারিং এর কান্না, যে আমি কারোর সামনে সারেন্ডার করছি, সেই কান্নাটা। এইগুলো করতে করতে এই সায়ানের স্কাল্পটিং শুরু। সায়ানের এই খেলা ছাড়ার পরে যে একাকিত্বতা, সেইটাকে ভরানোর থেকে সায়ানের খোঁজা শুরু, যে আর কি করা যেতে পারে জীবনে। সেখান থেকে ভায়োলিন কিছু মাস শিখি। ভায়োলিনটা আমার 4 মাসের মাথায় মনে হচ্ছে যে না, আমার সেই ইন্টারেস্ট আমি পাচ্ছিলাম না। সেখান থেকেই থিয়েটারের খোঁজ করা, সেখান থেকে থিয়েটারের প্রতি, অভিনয়ের প্রতি ভালোবাসা, সেখান থেকেই ডিসিশন নেওয়া যে না। অ্যান্ড অবভিয়াসলি ডিসিশন হয়তো অনেকেই নেয়, এটা আমি পরে রিয়েলাইজ করেছি। আর যেখানে আমি নিজেকে মনে করি যে আমার এটা করা উচিত ছিল, কারণ অনেকে তো জীবনে যে জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় সে হয়তো সন্তুষ্ট নয়, পুরুষ মহিলা রেসপেক্টিভ, তাদের সার্কামস্ট্যান্সেসে তো আমি দাঁড়িয়ে নেই। আজকে অনেকেই জীবনকে বেটার করতে চায়, জীবনের অনেক তাদের ভিউ পয়েন্টস আছে, কিন্তু তারা হয়তো পারে না, কারোর হয়তো ফ্যামিলির দায়বদ্ধতা আছে, কারোর হয়তো ফাইন্যান্সিয়াল দায়বদ্ধতা আছে। আমার যখন সেইগুলো ছিল না, আমি যখন তারপরে এই অপরচুনিটি পাচ্ছি, আমি কি নিজের কাছে মুখ দেখাতে পারবো যদি আমি সেই অপরচুনিটিটা অন্তত ট্রাই না করি? যেখানে আমার মতো হয়তো 100 কোটি মানুষ সেই জায়গাটা করতে চেয়েছে, আমার থেকে হয়তো 100 কোটি মানুষ আরো বেটার অভিনেতা, তারা ডিজার্ভিং ক্যান্ডিডেট, তারা তো পারছে না করতে। তাহলে আমি যখন পেয়েছি, আমাকে যখন এই জীবন দান করা হয়েছে, আমার কি সেখানে দাঁড়িয়ে একবারও সেটা চেষ্টা করা উচিত নয়? তাহলে কি আমি সেটা জাস্টিফাই করছি ওই 100 কোটি মানুষের কাছে যখন আমি গিয়ে দাঁড়াবো, যদি কোনোদিন দাঁড়াই, তাদের চোখে কি আমি তাকাতে পারবো, যখন তারা ওই যে আমার জায়গাটাই আসতে চেয়েছিল কিন্তু পারেনি কোনোভাবে পরিস্থিতির কারণে? এই প্রশ্নগুলো না আমি করতে 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 অনেক নিজের, আমরা তো পেঁয়াজের মতো, খোসা ছাড়াতে ছাড়াতে তুমি ভেতরে ঢুকবে। সেক্ষেত্রে অনেক মানুষকে বুঝেছি, মানুষের সাথে, আর আমি ইরেসপেক্টিভ সবার সাথে একরকমই ব্যবহার রাখি, কারণ সেটা, এটা মনে হয় না কোনো বিশাল কোনো প্রাইড বা প্রাউড হওয়ার ব্যাপার, এটা তো তাই হওয়া উচিত। কারণ কেউ আমার তো ক্ষতি করছে না। আজকে যে আমাকে চা দিচ্ছে সেটে, সে আমার কাছে যতটা ইম্পর্টেন্ট যতটা আমার ডিরেক্টরও ইম্পর্টেন্ট। কারণ আজকে সকালে গিয়ে আমার যেমন চায়ের কফির নেশা আছে, সে কিন্তু আমার, আমি যেই ঢুকলাম সায়নদা এসে গেছো, আমি পাঠিয়ে দিচ্ছি। আমার দিনের শুরু তাকে দিয়ে, যে আমার মেকআপ করছে সে আমাকে দেখতে কেমন লাগবে সেটা নিয়ে শেখো, যে আমার খাবার এনেছে সে টাইমটা আমার খাবার সার্ভ করছে। আর এগুলো তো সব মানে কোনো
ইন্টারেস্ট ছাড়া। তার তো কোনো আলাদা ইন্টারেস্ট নেই আমাকে সার্ভ করা। হতে পারে আমি হিরো শোয়ে, বাট সে তো চাইলে আমার সাথে বাজে ব্যবহার করতে পারতো, সে তো আমাকে ভালোবাসা দিচ্ছে, আমি কেন তাকে ভালোবাসা দেবো না? মানুষ যদি মানুষকেই ভালোবাসা দেয় তাহলে ভালোবাসাটা কার জন্য রাখে? তো এইগুলো মানে আমি খুব আতখাপ ছাড়া ভাবে বলছি, বা যেগুলো মনে পড়ছে, বাট এই পুরো মিক্সিংটা নিয়েই এই সায়নের আবির্ভাব। মানে আমি এই ইন্ডাস্ট্রিতে যখন এসেছি অনেক কিছু বদলে এসেছি। আর জীবনের আমার যেটা মনে হয় যে ধারণায় সাফারিং, আমরা যেহেতু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ছিলাম, এখনো কিছুটা রয়েছি, এত দুর্ভিক্ষ আমাদের দেশে, এত দারিদ্রতা আমাদের দেশে, আমাদের চোখে যেটা আমি মনে হয় যে আমরা সবসময় জাজ করি একজন খুব লোয়ার স্ট্রাটা থেকে অফ দ্য সোসাইটি থেকে কেউ যদি উঠে আসে, আইআইটি ক্র্যাক করছে, আমরা শুনলাম চাষির ছেলে আজকে আইএম ক্র্যাক করেছে বা আইআইটি ক্র্যাক, আমাদের কাছে সেটা অলওয়েজ খুব একটা প্রাউড মুভমেন্ট, আমরা খুব প্রাধান্য দিই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আজকে যদি কোনো বড়লোক বাড়ি না হলেও এমন একটা পরিবার থেকে একজন জন্মেছে যারা তো ছাদ থাকা খাওয়া বা জামা কাপড়ের অভাব নেই, মোটামুটি অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি থেকে, মিডল ক্লাস বা অ্যাফ্লুয়েন্ট মিডল ক্লাস ফ্যামিলি থেকে যারা উঠে এসেছে, তাদের জীবনের যাত্রা স্ট্রাগলটাকে কিন্তু আমরা বয়কট করে যাই বা ওভারলুক করে যাই। ওর তো পয়সা ছিল। পয়সা ইজ নট অনলি দ্য মেজার অফ আ স্ট্রাগল। ইনার স্ট্রাগল ইজ মাচ বিগার দ্যান ফাইন্যান্সিয়াল স্ট্রাগল। আমি কাউকে ছোট করে বলছি না এখানে, ডেফিনেটলি তারাও একটা জায়গা থেকে উঠে এসেছে, তাদের বিশাল স্ট্রাগল ছিল, তাদের মা বাবা হয়তো পড়াতে পারেনি, তাদের মা বাবা হয়তো খাওয়াতে পারেনি, সেখান থেকে সে খিদেটা নেই, কিন্তু তাদের একটা ডেফিসিয়েন্সি ছিল একটা জায়গায়। একটা আমি যদি আজকে জন্মাই একটা খুব নিম্নবিত্ত ঘরে, সেখানে আমি ছোটবেলা থেকে জানি যে আমার টাকার অভাব, সেই অভাবটা কিন্তু ছোটবেলা থেকে ট্রিগার করে একটা মানুষকে একটা নিজস্ব পথ দেখাতে। কিন্তু যার অভাব নেই তারপরেও যদি সে বদলায়, সেই জার্নিটা আমরা সারা জীবন ওভারলুক করে যাই, কারণ ও তো অ্যাফ্লুয়েন্ট বাড়ির ছেলে, কি আর স্ট্রাগল হবে, খেতে তো পায়। কিন্তু খাওয়া শোয়া আর থাকার জায়গার ঊর্ধ্বেও তো আজকের দিনে দাঁড়িয়ে অনেক বেশি যুদ্ধ। ইনার ব্যাটল ইজ ওয়ে মোর কমপ্লিকেটেড। তো মানে এই সব কথোপকথন থেকে, মানে এই সব জায়গাগুলো থেকে হাঁটতে হাঁটতে অনেক কষ্ট করেছি, স্ট্রাগল করেছি। ইট ওয়াজন্ট ইজি, ইট ইজ স্টিল নট ইজি, অ্যান্ড আই ওয়াজ আ ভেরি অ্যান্টি ক্যামেরা পার্সন। আমি আমার সেইখান থেকে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রিতে প্রথম দিকটা তো খুবই প্রবলেম হচ্ছে। এখন আমি খুব মানে একটু ক্যামেরা শাই, মানে আমি হয়তো সেখানে ক্যামেরার পেছনের থেকে ছবি তুলতে বেটার পছন্দ করি দেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে। এখন তো এটা প্রফেশন বলে করতে হয়, বাট হ্যাঁ মানে অনেকটা স্ট্রাগল সায়ানও করেছে আর করছে, প্রতিনিয়ত স্ট্রাগল করতে হবে, না হলে জীবনে তো গ্রোথটা আটকে যায়। এই ইনার স্ট্রাগলটা কি সেটা রিয়েলাইজ করেছিলে কবে? ধাক্কা থেকে না এমনি? ধাক্কা থেকে, ফার্স্ট ধাক্কা থেকে শুরু হয়। কারণ ধাক্কা না খেলে তো ওপরবেলা, মানে সে যেই ফর্মেই হোক, আমার কাছে, যেমন আমি ঠাকুর বিশ্বাসী নই, কিন্তু আমি কিন্তু ইউনিভার্স বিশ্বাসী। মানে there is a power I respect and I pray that, not probably in any shape or form. মানে এই যে আমি বলছিলাম আগে যে প্রকৃতির কাছে হাত, আমি কিন্তু প্রতিটা প্রজেক্ট পাই যখন বা কোনো ভালো কিছু হয়, কেউ যখন মারাও যায়, I make sure that I take out a time, আমি আমার বাড়ির ছাদে হোক, আমার ব্যালকনিতে হোক, I go and give my, আমার যেটুকু তার প্রতি মানে ট্রিবিউট বা তার এনার্জিকে রেসপেক্ট করা, সেটা আমি করি। মানে কেউ যখন আমার খুব কাছের লোক চলে গেছে, আমার হয়তো কাছের না কিন্তু খুব আঘাত হয়েছে বা এমন কেউ গেছে, আই মেক শিওর যে আই গো আপ এন্ড আই টক, যে যেরকমই সে জীবন থেকে গেছে বা যেভাবে সে যেন সেখানে ভালো থাকে, যেখানেই যাচ্ছে আগামী জীবনে, যদি আগামী জীবন হয়ে থাকে, তার স্মৃতিটা বা সে যেন সেই এনার্জিটা যেন সে সেইভাবে এসকেলেট করতে পারে, সেই ট্রিবিউটটা আমি দিই। আমি যখন এখনো নতুন কাজ পাই, আমি কিন্তু আগে মহাকাশের নিচে দাঁড়াই, আমি দুহাত তুলে তাদের আর গ্র্যাটিটিউড, আমরা তো ভুলে গেছি গ্র্যাটিটিউডটা যে কতটা ইম্পর্টেন্ট, এটা আমাকে মা শিখিয়েছিল কোভিড এর সময়। আমি তখন ওয়ার্ক ফ্রম হোম, একটা ছোট্ট ইনসিডেন্ট দিচ্ছি অফ টপিক যদিও। কোভিড এর সময় তো আমাদের সবার একটা লাইফ স্টাইল ছিল, আমি কলকাতা থেকে ওয়ার্ক ফ্রম হোম করছি, করতে করতে একদিন রাত্রিবেলা আমি না র্যান্ডম রান্না করে ক্যাবিনেট খুলেছি, যেমন রাত্রে নাইট ক্রেভিং হয়, কিছুটা খাবো বলে খুলে আমি দেখছি রান্নাঘরের প্রত্যেকটা কৌটোয় জিনিস কিন্তু ভরা। সেই সময় ইমিগ্রেন্ট ওয়ার্কার্সরা বাড়ি ফিরতে পারছে না, মানুষ খেতে পারছে না, কেউ তার পরিবারের লোকেদের দেখতে পাচ্ছে না। সেই মুহূর্তে রাত্রে দাঁড়িয়ে আমার না কেমন এটা হট করে এসেছে যে আমি কতটা ব্লেসড যে আমার বাড়ির রান্নাঘর এই মুহূর্তে দাঁড়িয়ে এত ক্রাইসিসের মাঝে আমার কিন্তু বেসিক নেসেসিটি সব ভর্তি রয়েছে। এটা কটা বাড়িতে রয়েছে আজ তখন সেই সময়। তো দ্যাট গ্র্যাটিটিউড হ্যাজ টু কাম ইন। আজকে আমি কাজ পাচ্ছি, আই এম গ্রেটফুল টু ইউনিভার্স ফর দ্যাট, যে আমাকে কাজ দিচ্ছে। হ্যাঁ এরকম তো অনেকেই চেষ্টা করে, হয়তো পায় না,
ছোট ছোট জিনিসের যদি গ্র্যাটিটিউডটা আমরা রাখি, আমার মনে হয় নিজের হিসেবে নিজেকে ভালো থাকার জন্য এটা খুব ওয়েলবিং। ইনার সাফারিং, ইনার স্ট্রাগলটা অ্যাকচুয়ালি খোঁজা বের করাটা না কিরকম ছিল জানো তো, মানে ওটা একটা আঘাত থেকে শুরু হয়, কিন্তু আঘাতের পর থেকে জিনিসটার ডেমোগ্রাফিটা আমি যেটা বুঝেছি, আমি কোনদিন নিজেকে কোনো কাজে আটকাইনি, সেটা ভালো হোক বা খারাপ হোক। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ওই স্রোতের সাথে বইতে বইতে এমন অনেক মেমোরিজ ক্রিয়েট হচ্ছে বা এক্সপিরিয়েন্সেস আমি পেয়েছি, যে এক্সপিরিয়েন্সেস গুলো আমাকে পরবর্তীকালে আমার চিন্তাধারাকে রিডিফাইন করেছে। আমি হয়তো সেখানে আজকে না করতাম, সাপোজ যেমন আমরা সবসময় একটা চেষ্টা করি ভালো পরিবেশের থাকা, কিন্তু আমি যদি সারাক্ষণ একটা ভালো পরিবেশের বাউন্ডারিতে থাকি, আমি তো তাহলে খারাপ বুঝবো না, আমি ওইটুকুর মধ্যেই থাকবো। আমাকে তো আজকে ভালো খারাপ মানে ভয়ঙ্কর, হ্যাঁ গায়ে কাটা দেওয়া সব এক্সপিরিয়েন্স যদি আমি না যাই বা ট্রাভেল করি, I will never be able to have that kind of emotion or to understand it. তাহলে আমি খারাপকেও ভালো ভাববো, ভালোকে তো ভালো ভাববি, তো আমার বেসিক থিঙ্কিং প্রসেসটা এফেক্ট করে যাবে। কিন্তু কোন ধাক্কাটা তোমায় চেঞ্জ করলো, যদি তুমি স্পেসিফিক্যালি জিজ্ঞেস, সেটা কি প্রেমের ধাক্কা, ক্যারিয়ার না কিভাবে? হ্যাঁ মানে ইনিশিয়াল তো ইট ওয়াজ আ প্রেমের ধাক্কা। প্রেমের ধাক্কাটা ফার্স্ট, যেখানে হয়তো আমি ফার্স্টে দোষ করেছিলাম, যেখানে দোষী আমি, ধাক্কাটা আমার খাওয়া উচিতই ছিল। কর্মার ব্যাপারটা আমি বুঝি সেখান থেকে দাঁড়িয়ে সেটা ফার্স্ট ইনস্ট্যান্ট ছিল যেখান থেকে আমার জীবনের প্রথম কোনো মেজর ধাক্কা, যেটা আমাকে রেজিস্টার করে। তার আগে হয়েছে রেজিস্টার করিনি, সেখান থেকে রেজিস্টার করা শুরু হয়। সেখান থেকে হয়তো একটা জার্নি আমার নিজের শুরু হয়। তারপর আমার এমবিএ পড়াশোনা, ক্যাটের প্রিপারেশন, হস্টেলে থাকা, চাকরি, পুরোটাই কিন্তু ওইখান থেকে তারপর ফেজ আউট হয়েছে। মানে পড়াশোনায় প্রথম থেকেই ভালো ছিলে? হ্যাঁ, পড়াশোনা আমি কোনোদিনই খারাপ ছিলাম না। পড়াশোনা ইনফ্যাক্ট ক্লাস 10 অব্দি আমি র্যাঙ্ক হোল্ডার ছিলাম। 11-12 আমার পাখা গজায় অবভিয়াসলি। সেখান থেকে পড়াশোনা মানে ফাঁকি মেরেছি, কিন্তু আমার ব্রেন, আমি কোনোদিন পড়াশোনা খারাপ ছিলাম না। মানে আমি কম মার্কস পেয়েছি হতে বলে কারণ কম পড়েছি। আমি এরকম হয়েছে, আমি আইএসসির সময় আমি যদি কমার্স নিয়েছিলাম, কমার্শিয়াল ম্যাথমেটিক্স ছিল 50 আর 50 ছিল তোমার ক্যালকুলাস। আমি ক্যালকুলাস ছুঁইনি, আমি জাস্ট ছুঁইনি, মানে আমি পড়িনি ব্যাপারটা। আমি পরীক্ষা হলে গেছি আইএসসি তে, আমি 50 অ্যাটেম্প করেছি কমার্শিয়াল ম্যাথস। আমি বাড়িতে এসে মাকে বলেছিলাম, চড় খেয়েছিলাম, 50 অ্যাটেম্প করেছি 40 পাবো। আমি আইএসসি তে 40ই পেয়েছি। আমি যেটা করি সেটা আমি খুব কনফিডেন্টলি করি, যেটা আমি পারি না সেটা আমি করি না। চেষ্টা করি যতটা পারার ওটা 110-20% দেওয়ার, বাট আই এম ভেরি কনফিডেন্ট ইন সার্টেন থিংস ইন মাই লাইফ, এন্ড দ্যাট কনফিডেন্স ইজ অলওয়েজ অ্যাডেড অ্যাজ আ বুস্ট আপ ফর মি, যে আমি পারবো এটা করতে, ওটা আমি অটোমেটিক্যালি সেটা পারিও করতে। তাহলে যদি সেটাই ধরা যায়, তাহলে ধরো পরপর তোমার যে কটা প্রজেক্ট, হিরো, রোমান্টিক হিরো, এই যে এক্সপ্লোর করতে ভালোবাসো বললে, এক্সপ্লোর কতটা করতে পারলে? মানে সেটা তো নিজের কাছে নিজেও একটা প্রশ্ন চলে আসে। 100 বার। দেখো আমরা তো বাংলা সিরিয়ালের সাথে, মানে আমরা বাংলা সিরিয়ালে কাজ করছি, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে হিরোজ একটা টাইপের স্টিরিওটাইপ হয়। একজন যদি কোনো একটা স্পেসিফিক রোল থেকে লোকেরা পছন্দ করতে চায়, ইউ ইউজুয়ালি গেট স্টিরিও কাস্টিং, মানে একটা টাইপের স্টিরিওটাইপ কাস্টিং হয়। আমার প্রথম, দ্বিতীয়, তৃতীয় সিরিয়ালের মধ্যে হয়তো ক্যারেক্টারের ব্র্যান্ড মানে ব্যান্ডউইথ হিসেবে খুব বিশাল গ্যাপ বলবো না, কারণ 3টে বিদেশ ফেরত ছেলে, 3জনই। ঋকদেব সেনগুপ্ত যেটা কে প্রথম কাছে এসেছে চরিত্রটার মধ্যে আরেকটু বেশি সফটনেস ছিল, যেটা একটা কারণ, একজন মহিলা যার সন্তান আছে তাকে তার সাথে ভালোবাসা, তাকে অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা, সেটা হয়তো আবির মল্লিক বা গৌরব কাঞ্জিলালের ছিল না, মানে টুম্পা অটোয়ালি বা দুই শালিকের। এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি নিজেকে বলবো আমি খুবই লাকি যে 3টের পরে যখন আমি রানী ভবানী করছি, অফারটা পেলাম, আমাকে ডাকা হলো, মানে আমার কাছে খুব চ্যালেঞ্জিং ব্যাপার ছিল যে দুটো, এক পিরিয়ড ড্রামা, একজন রাজার চরিত্র, ভাষা ডিফারেন্ট, তো সেইখানে লুক পুরো চেঞ্জ। ওই জন্য আমি আরো বেশি এটাকে গ্রাস্প করেছিলাম যে আমি এই প্রজেক্টটাই করব, কারণ এই প্রজেক্টের জন্য আমার যেটা প্রাপ্য হলো সেটা হলো যে আমার লুক চেঞ্জ হলো, আমার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হচ্ছে। আজকে রাজার হাঁটা চলার সাথে নিশ্চয়ই একটা, আজকের দিনে যতই মডার্ন ছিল তার হাঁটা চলার হবে না, ম্যানারিজম আলাদা হবে, হাত খুব কন্ট্রোল, বডি খুব কন্ট্রোল, ভাষা খুব কন্ট্রোল, যেটা আমার খুব স্ট্রাগল হয়েছে প্রথম দিকে, প্রবলেম হচ্ছে, কারণ ভাষাটা তো চলতি ভাষা ছিল না, সেখানে একটা প্রবলেম ফেস করেছি। বডি ল্যাঙ্গুয়েজ আমি খুব নার্ভাস ছিলাম। হ্যাঁ মানে আমি প্রথম থেকে আমি পারবো তো, and it is good to have vulnerability as an artist. If you are not vulnerable, then I don't think you are an artist. আমি যদি all in all হই তাহলে আমি স্টার, মানে সেটা তাদের ব্যাপার, বাট ভালনারেবিলিটি একজন আর্টিস্টের জন্য থাকা খুব দরকার।
সেই জায়গাটা যদি না থাকে আমার মনে হয় না সে নিজেকে চ্যালেঞ্জ করে সেই জায়গা থেকে ঊর্ধ্বে যেতে পারবে বা সেটাকে ফুলফিল করতে পারবে। তো হ্যাঁ, আমি এই প্রজেক্টটা করতে করতে আমি নিজেকে খুব আমার খুব ভালো লেগেছে, কারণ আমি সেই জায়গায় আর আমি স্টারের কাছে খুব কৃতজ্ঞ। স্টার আমাকে সেটা আমাকে অফারটা দিয়েছিল। দে ফেল দ্যাট আই উড বি গুড ফর ইট এন্ড হোপফুলি টাচউড আই থিংক আই হ্যাভ মেড জাস্টিস উইথ দ্য রোল। আমাদের যে ব্যাপারটা হচ্ছে যে এইটার জন্য আমি একটা যে এই লুক আপারটা পেয়েছি আমি খুব খুশি। আমি ইনফ্যাক্ট ওপেনলি মানে আগেও বলেছি যে আমি নেগেটিভ করতে খুব ইন্টারেস্টেড। হিরো হবো বলেই যে মানে শুধু হিরো করবো আমার সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমার মনে হয় নেগেটিভের একটা রেঞ্জ অফ ইমোশন বা অ্যাক্টিং এর অনেক বেশি দৈর্ঘ্য দেয় না হিরোইজ, অ্যাটলিস্ট ফর সিরিয়াল বা সিনেমার ক্ষেত্রে দাঁড়িয়ে তাই হয়। তো সেই জন্য আমি নেগেটিভ করতেও রাজি, হ্যাঁ যদি ভালো দাপুটে চরিত্র হয়। আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি। এবার এখন যেমন যেখানে আমরা বসে আমাকে আমারই একজন চেনাশোনা সে রিচ আউট করেছে যে একটা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক ভিডিও প্রজেক্ট হচ্ছে। তো আই সেড ওয়াই নট, আমি তো কোনোদিন করিনি, করি, ঠিক হলে হবে, না হলে হবে না, অ্যাটলিস্ট আমি তো জানতে পারবো জিনিসটা। চেষ্টা করি যখন ফ্রি টাইম পাই কিছু জিনিস শেখার বা কিছু করার। আমি তোমাকে বলছি আমি কালারিপাই একটুটা শিখছি এখন, একটা এনশিয়েন্ট মার্শাল আর্ট ফর্ম, প্রচন্ড পায়ে ব্যথা, কিন্তু আমি তো শিখছি, জানছি। এই জানার যত জানতে থাকবে হয়তো কোথাও না কোথাও গিয়ে কোনো না কোনো কাজে সেটাকে অ্যাপ্লিকেবল হয়ে যায়। না হলেও তোমার কাছে এগুলো সবকিছু যে অ্যাপ্লিকেশন দরকার তারও তো কোনো দরকার নেই, কিছু নিজের জন্যই নয় রাখলাম। তো চেষ্টা করি যতটা নিজেকে ভাঙার, নিজেকে ইয়ে করার। আমার যেমন এরপরে খুব ইচ্ছা আছে যাই হোক যে একটা খুব গ্রামের ছেলে, ক্যাবলা ছেলের একটা রোল করা, মানে চরিত্র করা। কারণ স্মার্টনেস তো ঠিক আছে, বাট আমার যেমন মানে অনস্ক্রিনই বলছি, আমার যেমন ফোনে দেখা আলো হচ্ছে রাইট, ওতে মৈনাক যে হ্যাঁ সুদেবের চরিত্র, আমার যেমন মৈনাকের অভিনয়টা খুব ভালো লেগেছে, মানে ভালো লাগছে। মা যেহেতু দেখে আমি দেখি, নট দ্যাট সবারই খুব ভালো লাগছে, সোমরাজ ইজ অলসো ডুইং ওয়েল, সাইনা ইজ ডুইং ওয়েল, নন্দিনী ইজ ডুইং ওয়েল, বাট মৈনাক যে চরিত্রটা করছে আমার কাছে ওটা বেশি একটা ডিজায়ারেবল ক্যারেক্টার হিসেবে আই ওয়ান্ট টু সি, বিকজ দ্যাট ইজ নট মি, সো আই উইল হ্যাভ টু ব্রেক মাই সেলফ টু বি দ্যাট। তো সেইটা আমার খুব ভালো লেগেছে জায়গাটা, মানে ওই চরিত্রটার ব্যাপারটা ওরকম চরিত্র করতে চাই যেটা আমি নই। হয়তো একটা চাষি, খেতে পায় না, খুব দুর্ভিক্ষর মধ্যে আছে, তার জীবনযাপন, তার কাহিনী, তার পরিবারের জীবন, শারীরিক ভাষা কি হবে, চিন্তাধারা কিরকম হবে। তো হ্যাঁ, ওয়াই নট। এটা তো গেল সমস্ত ক্রাফট ডেভেলপমেন্টের কথা, কিন্তু যদি বলা হয় অ্যাজ আ হিউম্যান, কারণ আমি জানি তোমার স্পিরিচুয়াল পড়াশোনাটাও যেহেতু আছে, অ্যাজ আ হিউম্যান কনস্ট্যান্টলি নিজেকে বেটার মানুষ করে তোলার জন্য হোয়াট ডু ইউ ডু, এন্ড তোমার কাছে এই ভালো মানুষ এটার ডেফিনেশনটা কি? মানে তার মধ্যে কোনো খারাপই থাকবে না এরকম কিছু না, অন্য কিছু ভাবে ভেবেছো? কারণ আমরা দেখেছি, একটু ইলাবোরেটলি বলছি, আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে যাকে আমরা ভালো মানুষ বলি ততক্ষণই সে ভালো মানুষ থাকে যতক্ষণ না তার খারাপ কিছু আমাদের সামনে আসছে। একদম। সো হাউ ডু ইউ ডিফাইন এইটাকে অ্যাড্রেস করার জন্য আমি ফার্স্ট কথা বলবো, যেটা আমাদের দেশে যারা মানে জনপ্রিয়তা পায়, সে একজন ক্রিকেটার হোক, একজন পলিটিশিয়ান হোক, একজন অ্যাক্টর হোক, একজন রাইটার হোক, ইরেসপেক্টিভ উইচ এভার ফিল্ড, আমরা তাকে মানে না ওই রামচরিত্র মানস যে কথাটা, রামের চরিত্র মানে রামচরিত্র মানস বলি তো, ওইটার একটা ডেফিনিশন ধরে নি। মানে এরা যখন জনপ্রিয়তা পেয়েছে এদের মধ্যে কোনো ফ্ল থাকবে না, কিন্তু যারা জাজ করছে তারা কিন্তু নিজেরা ফুল অফ ফ্ল। এইটা আমি বুঝতে পারি না চিন্তাধারাটা কেন, মানে এটা কি সমাজের চিন্তাধারা যে আমরা যখনই কাউকে নিজের মানে যাকে আমরা আইডলাইজ করছি বা বাবা করছি, সে তাকে দেখে আমার মনে হয় এই লোকটা তো মানে অসাধারণ, তার মধ্যে একটা ফ্ল বেরোলেই সেম গ্রুপ অফ পিপল তাকে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে তাকে ছোট করে তার পার্সোনাল লাইফ নিয়ে যা তা কথা বলে। মানুষের এটা বোঝা খুব দরকার যে একজন মানুষ তার তো ভালোটাও থাকবে, তার খারাপটাও থাকবে। সেটা আমরা যদি দেবদেবীকেও তুলে দেখি, তাদেরও প্লাস ছিল, তাদের মাইনাস ছিল। আমরা কেন কেউ জনপ্রিয়তা পেলে তাকে একটা ভগবান বা একটা ভগবানের চোখে দেখি, সেটা আমি বুঝতে পারি না। If you ask me, I think a person is someone who has 50 black and 50 white. But for me, the best individual is someone who can balance both. কাজের ক্ষেত্রে গিয়ে আমরা প্রত্যেকেই, অ্যাটলিস্ট আমি যদি আমার কথাও ধরে বলি, যে হ্যাঁ পলিটিক্স করতে হয়েছে, হ্যাঁ করতে হয়েছে, মিথ্যে কথা বলতে হয়েছে, ব্যাকস্ট্যাবিং করতে হয়েছে, কখনো কখনো করতে হয়েছে, নিজের খুব কাছের মানুষের ব্যাপারে কোনো কিছুটা জানতে চেয়েছে, নিজের পিঠ বাঁচানোর জন্য তার ব্যাপারে কোনো একটা সিক্রেট বলে দিতে হয়েছে। এই যে ভালো মানুষ হওয়ার যে রেসটা বলছো, ভালো মানুষ হওয়ার রেসটা, সেক্ষেত্রে দাঁড়িয়ে সায়ন কি কোনোদিনও এরকম কোনো পথই অবলম্বন করেনি বা করবে না, বা কি নিতে হয়েছে কিন্তু ব্যালেন্স করেছে, বা রিয়েলাইজ করেছে ভুল করেছে কিন্তু করতে বাধ্য হয়েছে? আচ্ছা, এই ক্ষেত্রে যখন আসি তখন এটা তো আমাদের প্র্যাকটিক্যাল লাইফের, সমাজের সাথে যেভাবে সমাজ তৈরি গঠন হয়েছে সেভাবে আমরা এগোবো।
এই যে সত্যর পথে হাঁটা, আমি রিসেন্টলি না কুরুক্ষেত্র দেখছিলাম, নেটফ্লিক্সে পুরোটা শেষ করলাম। আমাদেরই হাইটেক অ্যানিমেশন এবং খুব সুন্দর হয়েছে শোটা, ইজ ভেরি ওয়েল মেড, ভেরি গুড অ্যানিমেশন। আর আমার যেহেতু মহাভারতের ওরকম ইনডেপথ নলেজ ছিল না, আমার সত্যি কথা 18টা এপিসোডে 18টা চরিত্রকে দেখানো হয়েছে, আমার তো অনেক কিছু শেখা, আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু জানতে পেরেছি, আর খুব কনসাইজ, তো বেশ ভালো লেগেছে আমার। তা আমাদের ওখানে কৃষ্ণর বাণী হিসেবে কৃষ্ণই বলছেন, আমি তো পরমপিতা, আমি জীবন, আমি মৃত্যু, আমি সব। কৃষ্ণ অর্জুনকে যা বলেছে তাই আমরা ভগবদ গীতার মাধ্যম দিয়ে জানি। কৃষ্ণর কথা অনুযায়ী মানে ধর্ম অধর্ম যেটা আমাদের রয়েছে, ধর্ম ইজ হোয়াট ইউর ওয়ার্ক ইজ, অধর্ম ইজ যেটা তোমার কাজ। মানে ধর্ম কিন্তু রিলিজিয়ন না, আমার রাইটিয়াসনেস, আমার যেটা করণীয় সেটা আমার ধর্ম। আমি অভিনেতা, আমার ধর্ম হচ্ছে অভিনয় করা, ঠিক আছে? এবার এটা নিয়ে আমি ওই দিন এটা দেখার পর আমি চিন্তা করছি, আমি আর আমার স্ত্রী, আমরা দুজনেই এই নিয়ে কথা বলছিলাম, মানে রিনি আমরা দুজনেই এটা নিয়ে কথা বলছিলাম, যে আমি তখন বললাম যে আচ্ছা, এই যে অধর্ম ধর্মর ব্যাপারটায় আজকে তো তাহলে আমি কাজটা করছি, কারণ আমার মনে হয় অভিনয় ভালোবাসা আর টু বিকাম আ সাকসেসফুল অ্যাক্টর আর টু ডিফারেন্ট থিংস। ভালো অভিনেতা হওয়া আর সাকসেসফুল অ্যাক্টর হওয়ার মধ্যে ডিফারেন্স। সব ভালো অভিনেতারা তো সাকসেসফুল অ্যাক্টরস নয়, তারা হয়তো অনেকে কাজই পাচ্ছেন, আর এরকম বহু ভালো অভিনেতারা রয়েছে যারা চান্সই পায় না। এবার আমি সাপোজ একটা প্রজেক্ট করছি, বা একটা প্রজেক্টে আমার নাম নমিনেশন, সেখানে হয়তো XYZ আরো কারোর নাম নমিনেশন আছে। এবার আমি দেখছি যে এই কাজটা আমি পেলে হয়তো আমার জীবনের অনেক, মানে আমার কাজের বিশাল বৃহত্তর কোনো একটা বেনিফিট হবে, বা আমার লাইফের কিছু চেঞ্জিং অভিনয়ের ক্ষেত্রে চেঞ্জ হবে। সেখানে দাঁড়িয়ে আমি যদি সে প্রোডাকশন হোক কি চ্যানেল হোক, যাকে গিয়ে আমি অন্য কারো নামে টুক করে একটা খারাপ কথা বলে ম্যানিপুলেট করে দিলাম, সেটা কিন্তু কৃষ্ণ বলছে ভুল নয়। মানে তুমি তোমার যখন ওই অর্জুন ইতস্তত বা নিজে ভুগছে গিল্টি কনসিয়াস, আমি আমার পরিবারকে মারবো কি করে, তখন কিন্তু কন্টিনিউসলি, মানে ভগবদ্গীতাটা আমি বারবার রেফারেন্স কেন দিচ্ছি, কারণ ভগবদ্গীতা আমার মতে মনে হয় ইজ দ্য বেস্ট ওয়ে ইউ ক্যান লার্ন অ্যাবাউট লাইফ, টু লিড আ লাইফ। এই জগৎ সংসারে কি করে জীবন কাটাতে হয়, ভগবদ্গীতা খুব ভালো একটা এক্সাম্পল সেটা। এটা আমি কোনো ধর্ম নির্বিশেষে বলছি, জাস্ট জেনুইনলি লাইভলিহুডটাকে বোঝানোর জন্য। সেখানে বলছে যে ধর্ম আর অধর্মর ফারাকটা এইটুকুই, যে তুমি ধর্মের গোল পৌঁছানো, আমাকে ভালো অভিনেতা হতে হবে, আমার ধর্ম টু বি দ্য ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাক্টরস অফ অল টাইম। তার জন্য আমি যদি কারোর ক্ষতি করি, মানে টুইক করলাম, কিছু করে গেলাম, সেটা মানে সেটা ডাজ নট ফল আন্ডার অধর্ম, বিকজ মাই ধর্ম ইজ টু বিকাম দ্য বেস্ট অ্যাক্টর অর দ্য গ্রেটেস্ট অ্যাক্টর অফ অল টাইম। ইজ ইট ফর সার্ভাইভাল? হ্যাঁ, দ্যাট ইজ ফর সার্ভাইভাল, আই হ্যাড টু ডু। আমি কোথাও গিয়ে সেটার একটা জায়গায় আমার চ্যালেঞ্জিং মনে হয়েছে, সেখান থেকে তাহলে তো অন্য কারোর ক্ষতি হলো, হয়তো কেউ সেটা করতে পারতো, এবার তার মাপকাঠিটা কে দেবে আমাকে? সেটা তো কোনো মাপকাঠি নেই, আমি তার কত ডিগ্রি ক্ষতি করলাম সেটা তো আমি জানি না। আমি হয়তো ছোট্ট ম্যানিপুলেট করে চলে গেলাম যে ও হয়তো না টাইমে ঢোকে না, ও একটু প্রোডাকশন ফ্রেন্ডলি নয়, এইটুকুই বলে আমি চলে গেলাম। হয়তো প্রডিউসার বা যে রেক্রুট করছে তারা ভাবলো হয়তো সত্যি তো ওখানে তাহলে আমার লস হয়ে যাবে, সে কারণ সে তারটা ভাবছে। তাহলে এটা কি অধর্ম নয়? আমার মনে হয় ইট ইজ অধর্ম। It is a part where you are intentionally doing harm to someone. আজকে যদি আমাকে ম্যানিপুলেট করতে হয় কাউকে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি দেখি, আমি কিছু কিছু জায়গায় এখনো বহু কাজ করি না, কারণ সেটা আমার প্রিন্সিপালের এগেইনস্টে। হয়তো করলে আমার এই জীবনের এগোনোটা অনেকটা ইজিয়ার হবে। হয়তো আমি লুক আউট করে দেখতে পাচ্ছি যে এইটা প্রসেস এগোনোর, আমি কিন্তু এখনো কনসিয়াসলি সেই প্রসেসগুলো চুজ করিনি। ইট কুড বি ইন্ডাস্ট্রিতে থাকে লবি থাকে, কর্পোরেটে লবি থাকে, I can get into a certain lobby which probably will get me more work. I can probably please somebody who can refer me for a work, but এখনো পর্যন্ত I have refrained myself from doing it. যেটুকু করেছি নিজের বলে, নিজের শিক্ষায়, নিজের ইচ্ছায় করছি, পাচ্ছি। হ্যাঁ, এবার আমি যদি দেখি একটা লাইফ থ্রেটনিং সিচুয়েশন, আমি কি টুইক করবো? আমি 100 বার টুইক করবো, মানে আমাকে তো আমার জীবন বাঁচাতে হবে, আমার ফ্যামিলি লাভ ওয়ান কেউ এট রিস্ক, আমি সেটা বাঁচাবোই। কিন্তু আজকে শুধু আমার বেনিফিটের জন্য আমি কি সেইখানে দাঁড়িয়ে সেই কাজটা করব, এটা আমাকে এই মুহূর্তে দাঁড়িয়ে বলাটা আমার জন্য যতটা ইজি, হয়তো সেটা একটা জায়গায় পৌঁছানোর পর সেটা বলাটা ডিফিকাল্ট হবে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে তোমার কিন্তু এই
মানে আমাদের শকুনি চরিত্রটা, শকুনির পার্টটা আমাদের মধ্যে। কৃষ্ণকে কিন্তু আমরা অ্যাজ ওভারঅল একটা রাইট চরিত্র বলতে পারি। কৃষ্ণ ইজ প্রবলি ফর মি দ্য গ্রেটেস্ট ক্যারেক্টার এভার বর্ন। আজকের দিনে দাঁড়িয়ে বেস্ট রেফারেন্স অফ এ হিউম্যান বিং শুড বি কৃষ্ণ ঠাকুর বা কৃষ্ণ, কারণ কৃষ্ণর মধ্যে সেই ছলটাও রয়েছে, ইতি গজ, হ্যাঁ সেটা বলে কিন্তু সে শেষ করলো। ও কথাটা যুধিষ্ঠিরকে দিয়ে বলানো, অশ্বত্থামা ইতি গজ, এটা তো ছল, অ্যাবসলিউটলি ছল। যে ক্ষেত্রে দাঁড়িয়ে সে সারেন্ডার করে সে মারা গেল, তো সেখানে দাঁড়িয়ে সেখানে তো ছলনাটা করা হয়েছিল। বাট লার্জার গোল ওয়াজ টু উইন দ্য কুরুক্ষেত্র, যাতে পুরো হস্তিনাপুর ভালো সাম্রাজ্য পায়, রাইট? তাহলে আমার বড় গোলের জন্য অলরেডি যখন সেটা ডিফাইন করা হয়েছে যে আমার যদি গ্রেটার গোলটা ভালো, বৃহত্তর ভালোর জন্য হয়, সেখানে তোমার ছলনা করতেই হবে, নাহলে তুমি সেখানে পলিটিক্স ইনগ্রেন্ড তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তুমি কোনোদিনও পলিটিক্স এর শিকার হয়েছো, সেটা বুঝেছো? আমি পলিটিক্স এর শিকার এখনো পর্যন্ত হয়তো হইনি, বা হয়েছি, আমি রিয়েলাইজ করিনি সেভাবে। আচ্ছা বেশ, তাহলে ধরো শাসক দলের সঙ্গে বিভিন্ন মিছিলগুলোতে, সভাগুলোতে প্রচুর টলিউডের অভিনেতা অভিনেত্রীদের দেখা যায়, তোমাকে দেখা যায়নি আজ অব্দি। এটা কি কনসিয়াস ডিসিশন, বা তোমার আইডিওলজির সঙ্গে মেলে না, মানে অন্য? হ্যাঁ, মানে ডেফিনেটলি দেখো, এভরিওয়ান ইজ ফ্রি টু ডু হোয়াট এভার দে ওয়ান্ট টু ডু। এবার আই ডোন্ট নো হোয়াট মোটিভেশন অর হোয়াট ignites them to follow a particular ideology. সেটা ideological difference থাকা তো মানে ভুল নয়, and it is not about my ideological difference also. My point is I have come here for my work. আমার কাজ হচ্ছে অভিনয় করা, আমি অভিনয়টুকুই করব। সেটার জন্য আমার বরং রাদার ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমি যদি ওয়ার্কশপস করি, তাতে আমার স্কিল সেট আরো বেটার হবে। আমি যদি হিরোইজম শিখি, অ্যাকশন ফাইটিং শিখলাম, বা আমি এই শিখলাম বই শিখলাম, পুরোটা মিলে জিনিসটা অনেক বেটার হবে আমার ক্ষেত্রে দাঁড়িয়ে, রাদার দ্যান গোয়িং অ্যান্ড স্ট্যান্ডিং ফর সামথিং যেখানে তো আমার স্কিল সেট কিছু ইনভলভ হচ্ছে না বা আপলিফট হচ্ছে না। তো সেখানে দাঁড়িয়ে আমি কেনই বা সেই কাজটা করবো যেখানে আমার নিজস্ব কোনো বেনিফিট নেই ইন টার্মস অফ মাই ওয়ার্ক শিডিউল। আমার তো আজকে যদি আমি হাঁটিও গিয়ে সঙ্গে কাউকে সমর্থন জানাই, সেই whichever দল হোক, আমার তো তাতে আমার অভিনয় স্কিলের কোনো বাড়বে না, আমার জনপ্রিয়তা বাড়বে। আমি যদি বরং আছে এই কালকেরা খুব ভালো চরিত্র করি, লোকেরা বলে হ্যাঁ সায়ন এই চরিত্র খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে, যেটা আমার ধর্ম, আমার কাজ অভিনয় করা, তো আমি অভিনয়টাই করি। এবার বাকিরা যারা যাচ্ছে তাদের নিশ্চয়ই কোনো তাদের আইডিওলজি বা তাদের হয়তো সেটা মনে হয় যে সেটা করা উচিত, আমার সেটা মনে হয়নি করা উচিত, সেই জন্য আমি এখনো করি না। আর আমার মনে হয় না সেটা করা উচিত বলে হয়তো ভবিষ্যতে আমি করবো না, আনলেস ইট ইজ ফর সামথিং অফ আ বিগার গ্রেটার কজ। আমি যেমন মিছিলে গেছিলাম একবারই, যখন আরজি কর কাণ্ড হয়েছিল, তখন আমি অনেক কথাও বলেছিলাম, বিকজ দ্যাট ওয়াজ ফর আ গ্রেটার কজ অফ দ্য সোসাইটি। এবার আমার সেইটাও আমার কোনো আমার সেইখানে ভালনারেবিলিটি নেই যে আজকে যদি সেটা না করে আমাকে, এবার কি কারণে কে কি করছে সেটা আমি জানি না, কেউ যদি কাজ না পাই তাহলে আমি পাবো না কাজ, I will do something else to survive, or I will do acting in some other place. So I don't have that fear of losing work. If it doesn't come, it doesn't come. সেটা যদি আমার মনে হয় নিজের ক্যালিবারের থেকে আমি কাজ না পাওয়া, যে আমি অক্ষম অভিনয় করতে পারা, সেটা আমার কাছে অনেক বেশি চ্যালেঞ্জিং রাদার দ্যান আমি কিছু সাপোর্ট না করায় অভিনয় না করতে পারাটা। তো যদি কলকাতার বাইরে দাঁড়িয়ে, কারণ এখন অব্দি তোমাকে তো ধারাবাহিকেই আমরা পেয়েছি, অন্য কোনো কিছুর জন্য আর ইউ লুকিং আউট? Of course I'm looking out. মানে for me to look out is a definite thing. আমি চেষ্টা করছি, আমার নিজেরও একটা জায়গায় মনে হয় যে যখন স্টেজ আরো বাড়তে থাকবে, নিজের স্কিল সেটটাও সেখানে বাড়াতে হবে। হ্যাঁ, আমি কি রেডি, সেই আমি যদি অফার পাই সেখানে কি আমি রেডি? হয়তো রেডি, হয়তো রেডি না, বাট টু সিক আউট অর টু লুক আউট, কারণ আমি তো সেই কাজগুলো করিনি, আমি সেগুলো জানি না। আমি যদি অপরচুনিটি পাই, ডেফিনেটলি আমি তো এখন আই এম মোর দ্যান হ্যাপি টু ডু অ্যান এডি ফর আ বিগ ফিল্ম। যদি আমাকে বম্বের কোনো কেউ এসে বলে তুমি, আমি তো মানে আগে গিয়ে এডি হওয়ার সাবমিশন দেবো, আমি কাজটা আরো ভালো করে শিখতে পারবো, ফ্লোর জানতে পারবো, বড় ইউনিট দেখতে পারবো, বড় অভিনেতারা কি করে অভিনয় করছে সেটা দেখতে পারবো, তাতে মনে হয় আমার বেনিফিট হবে রাদার দেন কোথাও গিয়ে মিছিলে হাঁটার থেকে। আচ্ছা, এই যে পুরো জিনিসটার মধ্যে দাদা তুমি বললে সায়নের জীবনে কোনো বিতর্ক নেই, এবার বিতর্ক না থাকাটাও কখনো কখনো বলা যায় ওকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি নেই, এটা কতটা তুমি পজিটিভ ওয়েতে নাও? আবার কখনো কখনো তো এই কন্ট্রোভার্সিও প্রমোশনের একটা মাধ্যম হিসেবে দেখা গেছে, বিভিন্ন সিনেমার ক্ষেত্রে ইউজও করা হয়েছে। এই যে
কোনো কিছুই নেই, নিটোল একটা ভালো ছেলে, এটা কোনোদিন ব্যাকফায়ার করেছে? না, আমি প্রথমত বলবো প্লিজ আমাকে ভালো ছেলে ভাবে কনসিডার করবেন না। আমি ভালো ছেলে নই, আমি খুব খারাপ একজন মানুষ। সেটা খারাপ বলবো না, মানে আমার কিন্তু সাদাটা যতটা কালোটা তার বেশি, ওই কালোর ঊর্ধ্ব থেকে থেকে একটু গ্রে আর হোয়াইটে এসেছি। আমি চেষ্টা করি সবসময় আমি সবাইকে ভালোটা দেবার, সেই জন্য আমি হয়তো লোকের থেকে খুব কম খারাপটা পাই। যে খারাপও সেও কিন্তু আমাকে ভালো দেয় যদি কেউ খারাপ থেকে থাকে। আমি ভালো ব্যবহার করি, আমি ভালোভাবে সবকিছু করি, মানে এই না যে আমার ভেতরে খারাপ জিনিসটা নেই। আমার খারাপ জিনিসটা এতটাই আমি জীবনের প্রথম দিক থেকে দেখেছি বা উশৃঙ্খলতা দেখে এসেছি, সেই জন্য হয়তো একটু চেপে ধরি। উশৃঙ্খল বলতে কি করেছে এটা বলো তো? উশৃঙ্খল বলতে দৈনন্দিন জীবনে উশৃঙ্খল বলতে কিরকম, স্কুল বাঙ্কিং তো খুব কম বয়স থেকে শুরু করা, মানে নেশা করা। নেশাও আমি যে খুব বিশাল স্তরে কোনো নেশা করেছি তা নয়। আমি কোনো এমন কিছু নেশা করিনি যেটা দৈনন্দিন হয়তো বাড়িতে খুব খারাপ চোখে সেটাকে দেখি। মদ খাওয়া যদি নেশা করার মধ্যে পড়ে থাকে যেটা খুব খারাপ লাগে, তাহলে আমি হ্যাঁ মদ খেয়েছি, সেটা নিয়ে আমার কোনো কমস নেই। আমি এখনো ড্রিঙ্ক করি, সেটা ইটস নট আ কম দ্যাট আই ফিল। বাট আমি কখনোই এমন কিছু করিনি যেটার জন্য হয়তো এ করছি। বাট আমি উশৃঙ্খলতা বলতে কি বলতো, আমি নিজেকে অনেকটা নিজের কাছে নিজেকে চোখে অনেকটা ফেলে দিয়েছি, যে জন্য আমি নিজেকে বারবার বলতে থাকি যে আমি নিজের জীবনে উশৃঙ্খলাটা করেছি। অপরের কাছে আমি খুব জাজমেন্ট চাই না, দিলেও আমি নিই না। আমার নিজের চোখে যদি নিজেকে সঠিক ধরি, আমার বাকি কারোর জাজমেন্টের পরোয়া নেই। এইটা ইজ মাই অনলি থিং। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলছি, সেখানে অনেক কিছু এমন করেছি যেখানে নিজের কাছে নিজে মনে হচ্ছে খুব ছোট মনে হচ্ছে, কেন এটা করলাম, ছোট করলাম, দরকার ছিল না। বেশ, যা শার্পলি বলে দিয়েছে, তারপরে কোনো কথাই হতে পারবে না। তবে রানী ভবানীতে তোমার চরিত্রটা শেষ, এবার সেই জায়গা থেকে বলবো যে অনেক বেশ কিছু চরিত্র নিয়ে দর্শকদের অনেক এক্সপেকটেশন থাকে। এবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সেই চরিত্রটা চলে গিয়েও ফেরত এসেছে, এবং বারংবার বিভিন্ন ধারাবাহিক বাংলা এবং হিন্দি উভয়েরই ক্ষেত্রে কথা এসেছে বিভিন্ন উপন্যাসকে অন্যভাবে গল্পটা চেঞ্জ করে দেওয়ার। এবং এছাড়াও মানে সিরিয়াল নিয়ে যদি 3টে পয়েন্ট বলা যায়, তাহলে হলো কি উপন্যাস ভিত্তিক জিনিস হলে গল্পটাই বদলে দেওয়া হয়। দ্বিতীয় হলো কি মানে যৌক্তিকতার বাইরে বিভিন্ন গল্প দেখানো হয় যেগুলো মেলানো যায় না, কিন্তু দেখা যায় সেগুলো দারুণ, সেই সময় নাকি টিআরপি বা রেটিং এর হিসাব, যেটাই তোমরা বলো, সেটা একটা হয়। আর আরো একখানা জিনিস দেখা যাচ্ছে, আমি কি বলি টিআরপি বা রেটিং এর না, তুমি বলো না, যে আমি 3টে ফ্যাক্টর বলবো। আর আরো একটা জিনিস যেটা চলে আসছে, সেটা হলো বিভিন্ন ধারাবাহিক ইদানিং কালে দেখা যাচ্ছে খুব স্বল্প দিনেই বন্ধ হয়ে যাচ্ছে। সেটা বিভিন্ন কারণে হয়ে যাচ্ছে। হয়তো দেখা যাচ্ছে সেই সিরিয়ালটাকে নিয়ে আমরা তোমাদের ইন্টারভিউ দিলে দারুণ ভিউ আমাদের ফেসবুকে বা ইউটিউবে, মানে তাহলে বোঝা যাচ্ছে যে মানুষ জনপ্রিয়তার সঙ্গটাকে অ্যাকসেপ্ট করছে, কিন্তু দেখা যাচ্ছে সেটা টিআরপিতে কোনো রকম রেজাল্ট ফেলছে না, বন্ধ হয়ে যাচ্ছে। কি চলে বলো তো এই 3টে অ্যাসপেক্টে তোমার বক্তব্য? দেখো, সিরিয়াল ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত, সেখানে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, গল্পের মান বা গল্পের এগোনোটা কমপ্লিটলি তো দর্শক কেন্দ্রিক। মানে আমরা অনেক সময় দেখি যে গল্প চেঞ্জ করা হলো, এবার অবভিয়াসলি সেটা চ্যানেল হোক বা প্রোডাকশন বা রাইটার হোক, যখনই করে নিশ্চয়ই কোনো ভিত্তি বেসিসেই সেটাকে চেঞ্জ করে, র্যান্ডম তো চেঞ্জ করে না। আমরা তো এটা খুব ভলেটাইল একটা ইন্ডাস্ট্রি, মানে এখানে প্রতিনিয়ত এভরিডে শুট আর এভরিডে গল্পের সাথে এন্ড মেজারিং মার্কিং সিস্টেম ইজ টিআরপি। End of the day, we also have to understand that it is a business because channels are running on it. So corporate end of the day যুক্ত, তো আমাদের তো সেই বিজনেস ফরম্যাটটাকে মাথায় রেখে চলতে হবে। আজকে যদি আমি কোনো ব্যবসা খুলেছি, ভেরি সিম্পলি আমি আজকে কফি বিক্রি করছি, সিঙ্গাড়া বিক্রি করছি, আমি দেখলাম সিঙ্গাড়া ব্যবসাতে আমার সিঙ্গাড়া তো লোকেরা খেয়ে বলছে খুব ভালো সিঙ্গাড়া খেতে, কিন্তু সিঙ্গাড়া বিক্রি হচ্ছে না, ওইদিকে কফি ধুমধুমার চলছে, হয়তো ভালো নয়। তো অ্যাজ আ বিজনেসম্যান তো আমি অবভিয়াসলি সিঙ্গাড়াটাকে অফ করে কফিতে বেশি ফোকাস করবো, রাইট? সো এই ইন্ডাস্ট্রিটাকে না বেসিক্যালি জাস্টিফাই করাটা খুব ডিফিকাল্ট আমার মতে, হোলসামলি, বিকজ এটার এতগুলো প্যারামিটার্স আছে, মানে সেই প্যারামিটার্স গুলোকে ম্যাচ করে চলাতে অনেক সিরিয়াল এরকম হয়েছে যত মানুষের পছন্দ বছরের পর বছর চলছে, তাদের টিআরপি আছে না থাকছে, চলেছে। কারণগুলো আমিও না এখনো ঠিক বুঝে উঠতে পারিনি। বাট হ্যাঁ, টুইস্ট অ্যান্ড টার্ন ইট ইজ মোস্টলি বিকজ দৈনন্দিন ডিমান্ড, দৈনন্দিন ওয়ান্ট, দর্শকদের কোন চরিত্রকে বেটার লাগছে তার বেশি হাইলাইট। হ্যাঁ, এইগুলো করতে গিয়ে সিরিয়ালটা একটা খুব ডাইনামিক সিচুয়েশন, সেই জন্য হয়তো এই এত অ্যাডভার্সিটিস চলে। এন্ড অফ দ্য ডে যে প্রজেক্টগুলো সাকসেসফুল হয়ে ওঠে সেগুলো সত্যি খুবই মানে অ্যাপ্রিসিয়েবল, যে তারা এত ডাইভার্সিটিস মাঝে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে বা মানে সাকসেসফুলি কমপ্লিশন পাচ্ছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আই ডোন্ট থিঙ্ক আই এম দ্য রাইট পারসন টু কমেন্ট অন দিস। আর আমি এইটুকু বুঝেছি, ইটস আ ভেরি ডাইনামিক ইন্ডাস্ট্রি, ইটস চেঞ্জিং এভরি সেকেন্ড। সকালের সাথে দুপুরের সিন একটা চেঞ্জ হয়ে গেল, একটা কিছু অ্যাড হয়ে গেল।
সো ওই রিকোয়ারমেন্টে এরকম একটা ডাইনামিক ইন্ডাস্ট্রির আমি কোনো কনক্লুশন আমি ড্র করতে পারবো না। মানে এটা খুব অনেস্টলি বলছি, আমার 3 বছর হয়ে গেল, আমি এখন এটা না গ্রাস্প করে উঠতে পারিনি যে মেন ডিসাইডিং ফ্যাক্টরটা কি হচ্ছে। অনেক হিট শো তাড়াতাড়ি বন্ধ হয়ে গেল, অনেক হয়তো নন হিট শো অনেকদিন চলে গেল, অনেক গল্পে একটা ট্র্যাক ফাট করে চেঞ্জ হয়ে গেল। তো সেটা ডেফিনেটলি তো কোনো ভিত্তি সিঙ্গেল লাইনে ডেসক্রাইব I don't think it's a very linear movement. It's a very non-linear movement, and it's a very and serial industry is a very tough industry. কারণ এটা এভরিডে ইন্ডাস্ট্রি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ডেফিনেটলি সবারই একটা বিশাল এফর্টস যায়, সবারই একটা রিসার্চ আছে, সবার একটা চিন্তাধারা আছে, পুরোটা কিউমুলেটিভলি মিলে ইন্ডাস্ট্রিটা চলে। এবার কোনো প্রজেক্ট হিট হলো না হলো, ইউ ক্যান নেভার রিলি সে একটা প্রজেক্ট হিট হবে। ইট ইজ অনেক কিছু ফ্যাক্টরস ইনক্লুডিং করে প্রজেক্টটা হিট হয়। মজার মানুষ দিয়ে যদিও শুরু করেছিলাম, তবে আলোচনাটা বেশ গুরুগম্ভীর হলো, কিন্তু সাম আপ করবো কিছু মজার প্রশ্ন দিয়ে। মজার ঠিক নয়, ছোটখাটো কিছু প্রশ্ন, তুমি যত তাড়াতাড়ি উত্তর দিতে পারবে সেটা আমরা দেখবো। ডাক নাম? দীপ। প্রথম চুমু খাওয়া? ক্লাস 8। প্রথম ফেল? ক্লাস 8। প্রথম স্কুল বাঙ্ক? ক্লাস 10। প্রথম নেশা করা এবং হাতে খড়ি নেশার? ক্লাস 8 বিয়ার। The last time you cried a lot? The last time I cried a lot was 2023 নাগাল্যান্ড। আচ্ছা, প্রথম ক্রাশ, যে ক্রাশটাকে এখনো বলা হয়ে ওঠেনি, সে তোমার ক্রাশই আছে কিন্তু বন্ধু আছে? বন্ধু তারা নেই, প্রথম ক্রাশ ছিল একজন টিচার, তাকে বলা হয়নি। আচ্ছা, যদি আজকের সায়ন ভবিষ্যতের সায়নের উদ্দেশ্যে কোনো একটা বার্তা দিতে চায় যে তুমি এই মানুষটা হয়ে ওঠো, 3টে কোয়ালিটি যেটা সে চাইবে? আরো বেশি সহানুভূতিশীল, আরো বেশি হার্ড ওয়ার্কিং, একটা সামথিং গিভ ব্যাক টু সোসাইটি, সামথিং টু গিভ ব্যাক টু সোসাইটি। বেশ, এই ছিল আজকে সায়নের সঙ্গে আমাদের আলাপচারিতা পর্ব, কিন্তু পর্বটা শেষ হয়নি, কারণ যাদের জন্য আজ এখানে ওকে এইভাবে পাওয়া, এরকম একটা অন্য ঘরের মধ্যে পাওয়া, যদি এটা ওর বাড়ি নয়, তাদেরকে তুমি একটু পরিচয় করিয়ে দাও নিজেও। আমি তাহলে প্রেম থেকে চললাম। প্লিজ। নমস্কার, আজকে যেই কারণে আপনাদের সাথে আমার এখানে আলাপ, প্রথমে আলাপ করিয়ে দিই দীপান্বিতা। দীপান্বিতা খুব ট্যালেন্টেড একজন সিঙ্গার, আপনারা বোধহয় দীপান্বিতার গান শুনেছেন। হ্যালো সবাইকে। আর এই হলো শিবম। শিবম ডিরেক্টর। আমরা একটা মিউজিক ভিডিও শুট করছি, যেটা খুব তাড়াতাড়ি বোধহয় ইউটিউবে আসতে চলেছে। একদমই তাই। আর এইটার ব্যাপারে তোমরা যদি কিছু বলে দাও। এটা এমন একটা গান বা গল্প, সেটা হচ্ছে কিছু কিছু মানুষ আমাদের সমাজে এই ব্যর্থতা বা ব্যর্থ জীবনকে নিয়ে কাটিয়ে চলেছে নিজেদের জীবন। এই গানটা সেই হিসেবেই লেখা, সেই মানুষগুলোর জন্য লেখা, যে মানুষগুলো আজকে মানুষের সামনে সমাজ মাধ্যমে হাসি মুখে এগিয়ে চলেছে, কিন্তু তাদের মনের মধ্যে যে কষ্টটা রয়েছে, সেই কষ্টটাকে নিয়ে আজকে আমাদের এই গান। আজকে সায়নদা অভিনয় করছে এই গানে। আমি তো বেসিক্যালি সত্যি কথা বলতে অভিনয়টা শিখিনি কখনো, আমি গানটাই ছোটবেলা থেকে শিখেছি। গানের ওপরেই সবকিছু আমার। এবার আমি জানি না আজকে কতটা দিতে পারবো। এই তো আছে আমার পাশে বসে। এবারে ব্যাপারটা যে ও এবার আমাকে যদি বলতো গান গাইতে, আমিও সেম বলতাম ওর পাশে বসে, কিন্তু পুরো জিনিসটাই যার চোখে দৃষ্টি দিয়ে যেতে চলেছে, সে বসে রয়েছে খুব ট্যালেন্টেড একজন ডিরেক্টর। চেষ্টা করছি করার, এটাকে যদি ভালো কিছু করতে পারি আপনারা সবাই দেখবেন, ভালো লাগবে। দিদির চ্যানেলে রিলিজ হবে। আমি নেই গানটার নাম, চ্যানেলের নামটা হচ্ছে দীপান্বিতা গোস্বামী চ্যানেলের নাম, আর আমাদের গানটার নাম হচ্ছে আমি ভালো নেই। প্লিজ দেখবেন, আর দেখে জানাবেন। আমার অভিনয় নিশ্চয়ই আশা করছি ভালো লাগবে না। আই এম শিওর দীপান্বিতা বেটার অভিনয় করবে, আর আই এম শিওর শিবম উইল ডিরেক্ট ইট ভেরি নাইসলি। থ্যাংক ইউ। বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।